আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স এক্সামের জন্য আজকের ভিডিওতে 50 ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। আজকের এমসিকিউগুলি মক টেস্ট 5 থেকে নিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য মোস্ট অ্যাকুরেট স্টেটমেন্ট অ্যাবাউট টিচিং মেশিনস ইজ দ্যাট টিচিং মেশিন সম্পর্কে নিচের কোন স্টেটমেন্ট সবচেয়ে যুক্তিযুক্ত বা সঠিক? টিচিং মেশিন যেমন কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল ফোন ইত্যাদি টিচিং মেশিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কেননা এগুলি ব্যবহার করে আমরা পড়াতে পারি, পাঠদান করতে পারি। অপশন এ বলছে বিএফ স্কিনার বেগান দ্য মুভমেন্ট ফর দেয়ার ইউজ। টিচিং মেশিনের সর্বপ্রথম ব্যবহার বিএফ স্কিনার আরম্ভ করেছিলেন, তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। বি সি ডি কারেক্ট আনসার হবে না। যখনই টিচিং মেশিনের কথা আসবে তখন আপনারা বিএফ স্কিনারের নাম অবশ্যই মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 2 এবার দেখুন, দ্য ডাল্টন স্কিম অফ এডুকেশন ইজ ইউজফুল ফর। ডাল্টন স্কিম অফ এডুকেশন কি, এটা প্রথমে আপনাকে জানতে হবে। ডাল্টন স্কিম অফ এডুকেশন হলো এমন এক এডুকেশন প্রোগ্রাম বা স্কিম, যে স্কিম এর মাধ্যমে হায়ার এডুকেশনে স্টুডেন্টসদের কী করে পাঠদান করা হবে সেটা বলা হয় বা এক্সপ্লেইন করা হয়। আর ডাল্টন স্কিম অফ এডুকেশন আবিষ্কার করেছিলেন বা বানিয়েছিলেন হেলেন পারখার্স্ট, নাম মনে রাখবেন। উনি প্রথম আমেরিকাতে এটা 1919 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন এবং প্রথমবার এটাকে অ্যাপ্লাই করা হয় 1920 খ্রিস্টাব্দে, অবশ্যই মনে রাখবেন। আর ডাল্টন স্কিম অফ এডুকেশনের মতে স্টুডেন্টসদের আমাদের এনাফ অপরচুনিটি প্রোভাইড করতে হয়। ওরা যেভাবে শিখতে পছন্দ করে তাদেরকে ঠিক সেভাবেই শেখার অনুমতি দেওয়া হয়। আর এই ডাল্টন স্কিম অফ এডুকেশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখবেন। ডাল্টন স্কিম অফ এডুকেশনের মধ্যে 3টি পিলার আছে বা 3টি পিলারের উপর এই স্কিম আধারিত। এই পিলারগুলি হলো অ্যাসাইনমেন্ট, তারপর লেসন, তারপর স্টাডি, অবশ্যই মনে রাখবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, ওল্ডার চিলড্রেন। কেননা ডাল্টন স্কিম অফ এডুকেশন ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের, গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের ক্ষেত্রে, এটা প্রাইমারি স্টুডেন্টদের জন্য নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, ইচ চাইল্ড গ্রোজ ইন ইটস ওন ইউনিক ওয়ে। প্রত্যেক শিশু নিজের আলাদাভাবে বিকশিত হয়। প্রত্যেক শিশু যে বৃদ্ধি হয় সেটা কিন্তু ইউনিক, মনে রাখবেন। দ্য ওয়াইড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আর কোজড বাই। আর এভাবে প্রতি শিশু কিন্তু একে অন্যের চেয়ে আলাদা। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণ কি? হেরিডিটি, বংশগতির জন্য আমরা প্রত্যেক একে অপরের চেয়ে আলাদা, এটা কারেক্ট। অপশন বি এন্ডোমেন্ট, কে কিভাবে লালিত পালিত হচ্ছে এটার উপরও আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নির্ধারিত হয়, এটাও কারেক্ট। এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস, পরিবেশের প্রভাবেও আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নির্ধারিত হয়। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি, অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেজর অবজেক্টিভ অফ এডুকেশন ইজ। শিক্ষার প্রধান অবজেক্টিভ কি? দেখুন, এ ধরনের কোয়েশ্চেন আপনি বারবার পাবেন, কিন্তু অপশনে কি দেওয়া আছে সেটা আপনাকে খেয়াল করে আনসার করতে হবে। অপশন এ, রিফর্মিং দ্য সোসাইটি। এডুকেশন সমাজের মধ্যে সংস্কার আনে। সমাজ সংস্কারকের জন্য শিক্ষা খুবই প্রয়োজন, এটা ঠিক, কিন্তু এটা মেজর অবজেক্টিভ নয় এডুকেশনের, এটা অবশ্যই আপনি খেয়াল করবেন। তারপর মেকিং স্টুডেন্টস ডিসিপ্লিন, শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন করা হয়, কিন্তু এটাও এডুকেশনের প্রাইমারি বা মেজর অবজেক্টিভ নয়। অপশন সি, ডেভেলপিং দ্য ল্যাটেন্ট অ্যাবিলিটিস অফ স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত ক্ষমতা রয়েছে এই সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ, এটাও অবশ্যই হতে পারে এটা এডুকেশনের প্রাইমারি বা মেজর অবজেক্টিভ। তারপর অপশন ডি কি বলছে দেখি, ডেভেলপিং দ্য স্পিকিং স্কিল অফ স্টুডেন্টস। শিক্ষার এটা উদ্দেশ্য নয় যে শিশুদের বা ছাত্রছাত্রীদের শুধুমাত্র স্পিকিং স্কিল ইমপ্রুভ করা। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 5 এবার দেখুন, বিফোর স্টার্টিং ইনস্ট্রাকশন ইন এ পার্টিকুলার ক্লাস এ টিচার শুড। কোনো এক নির্দিষ্ট ক্লাসে পাঠদান শুরু করার পূর্বে একজন শিক্ষককে কি করা উচিত? অপশনগুলি দেখুন। বি কম্পিটেন্ট এনাফ টু অ্যারাউজ দ্য কিউরিওসিটি অফ স্টুডেন্টস।
ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাকে জাগরিত করে তোলার জন্য শিক্ষককে উপযুক্ত হতে হবে। এটা অবশ্যই শিক্ষককে হতে হবে। আমাদের কিউরিওসিটি ছাত্রছাত্রীদের জাগরিত করা খুব গুরুত্বপূর্ণ। তারপর বি অ্যাওয়ার অফ দি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস অ্যাক্টিং অন দ্য মাইন্ড অফ স্টুডেন্টস। পরিবেশের যে সমস্ত ভ্যারিয়েবল ছাত্রছাত্রীদের মনে প্রভাব ফেলছে এগুলিও আমাদের খেয়াল রাখতে হয়। এটা অবশ্যই আমাদের করতে হয়। পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, কেননা ছাত্রছাত্রীদের উপর পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়। ঠিক আছে, তারপর দেখুন, নো দি এক্সিস্টিং নলেজ অফ হিজ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ব্যাকগ্রাউন্ড নলেজ। ছাত্রছাত্রীদের ব্যাকগ্রাউন্ড নলেজ আর বর্তমান নলেজ সম্পর্কেও শিক্ষককে অবশ্যই জানতে হয়। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, ইন আওয়ার প্রেজেন্ট সোসাইটি হোয়ার ভ্যালিউজ আর ডিটেরিওরেটিং দি এক্সেলেন্ট এডুকেশন উইল বি হুইচ। বর্তমান সমাজে মূল্যবোধের অভাব পরিলক্ষিত হয়। কোন শিক্ষা নিচের এই মূল্যবোধের অভাবকে দূর করতে পারে? অপশন এ, এনেবল ওয়ান টু আর্ন ইন ইজি ম্যানার। আপনি যদি কেউকে একদম সহজভাবে উপার্জনের রাস্তা বের করে দেন, সহজভাবে উপার্জন কী করে করতে হয় এটা বের করে দেন, তাহলে কি সমাজের মূল্যবোধ জাগরিত হবে? কখনো না। অপশন বি, অ্যাক্সেলারেট দ্য সোশিয়াল চেঞ্জ ইন সোসাইটি। এখানে এটা এ হবে। তো সমাজের মধ্যে যে পরিবর্তন হচ্ছে এটাকে আরও যদি দ্রুত গতিতে করে দেন তাহলে কি ভ্যালু ইমপ্রুভ হয়ে যাবে, সমাজের মধ্যে মূল্যবোধ আরও বৃদ্ধি হবে? এটা হবে না। তারপর অপশন সি, এক্সাজারেটস দ্য কম্পিটিশন ইন দ্য সোসাইটি। সমাজের মধ্যে যে পরিবর্তন হচ্ছে এটার জন্য আপনি যদি আরও প্রতিযোগিতা বাড়িয়ে দেন তাহলে কি ভ্যালু ইমপ্রুভ হবে, ইনক্রিজ হবে? এটা ইনক্রিজ করতে পারবে না ভ্যালুকে, মূল্যবোধকে। ওয়ার্কস ফর এস্টাবলিশমেন্ট অফ হিউম্যান অ্যান্ড কালচারাল ভ্যালু। সাংস্কৃতিক এবং মানুষের মধ্যে ভ্যালু ইমপ্রুভ করার জন্য আমরা যদি শিক্ষাদান করি বা কাজ করি তখন সমাজের মধ্যে অবশ্যই ভ্যালু বজায় থাকতে পারে। দেয়ারফর ডি উইল বি দ্য কারেক্ট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 এবার দেখুন, when you make a mistake while teaching in the class, your students point it out angrily, then what will you do? আপনি পাঠদান করার সময় শ্রেণীকক্ষে কোনো কিছু ভুল করলেন আর এই ভুলকে কোনো এক ছাত্র খুব রাগ করে আপনাকে পয়েন্ট করে দিল, তখন আপনি কি করবেন? অপশন এ, ইউ উইল লিভ দ্য ক্লাস ফর ফিউ ডেজ। আপনি কয়েকদিনের জন্য ক্লাস ছেড়ে চলে যাবেন। এটা আপনি করতে পারেন না, আপনাকে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে, পাঠদান করতে হবে। ইউ উইল স্কল্ড হিম অর হার অ্যান্ড রেসিস্ট দ্যাম। আপনি তাহাকে শাস্তি দিবেন, শাস্তি আপনি কখনো দিতে পারেন না। অপশন সি, ইউ উইল ব্রেক অল লিমিটস অফ অ্যাঙ্গার। আপনি রাগের সকল সীমা অতিক্রম করবেন, এটাও আপনি করতে পারেন না। অপশন ডি, ইউ উইল ফিল সরি ফর কমিটিং দ্য ব্লান্ডার। আপনি ভুলের জন্য ক্ষমাপ্রার্থী হবেন, অবশ্যই আপনি ভুল করেছেন এটাকে আপনি স্বীকার করবেন। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, দ্য প্রজেক্ট মেথড অফ টিচিং ইজ বেস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিলোসফি অফ। প্রজেক্ট মেথড, যখন আমরা কোনো কিছু বানিয়ে বা কোনো প্রকল্প বানিয়ে ছাত্রছাত্রীদের দেখিয়ে সেটাকে এক্সপ্লেন করে পাঠদান করি তখন এই পদ্ধতিকে বলা হয় প্রজেক্ট মেথড অফ টিচিং। প্রজেক্ট মেথড অফ টিচিং কোন ফিলোসফি বা কোন দর্শনের সাথে জড়িত? তো প্রজেক্ট মেথড অফ টিচিং জন ডিউয়ের সাথে জড়িত, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 9, the male students in your class are annoyed with you on the pretext you that have a favor to the female students. In such an embarrassing situation, how would you like to control them in the class? ক্লাসরুমের মধ্যে ছেলেরা আপনার উপরে আরোপ উত্থাপন করলো যে আপনি মেয়েদেরকে ফেভার করে থাকেন। এমনটা যদি আরোপ করে এবং ওরা যদি গণ্ডগোল করে তখন আপনি কি করে তাদের সামলাবেন? অপশন এ, ইউ উইল টেল দ্য মেল স্টুডেন্টস দ্যাট গার্লস হ্যাভ নো অপশন অ্যাকসেপ্ট টু ডিপেন্ড অন স্কুল টিচার ফর দেয়ার একাডেমিক অ্যাসিস্ট্যান্স। আপনি কি এটা বলবেন যে মেয়েদের শিক্ষকের উপর ন্যস্ত থাকা ছাড়া আর কোনো উপায় নেই শিক্ষার ক্ষেত্রে? এটা কি আপনি বলতে পারেন? আপনি কখনো বলতে পারেন না, কাট করুন। অপশন বি, ইউ উইল টেল দ্য মেল স্টুডেন্টস দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ টু রিফিউজ দ্য রিকোয়েস্ট মেড বাই ফিমেল স্টুডেন্টস। আপনি কি এটা বলতে পারেন যে মেয়েরা যা আপনাকে বলে এটা আপনার পক্ষে
রিফিউজ করা কঠিন, এটাও আপনি বলতে পারেন না। অপশন সি, ইউ উইল জাস্টিফাই দ্যাট মোস্ট অফ দ্য ফিমেল স্টুডেন্টস আর মোর সিনসিয়ার টুয়ার্ডস দেয়ার স্টাডিজ দ্যান মেল স্টুডেন্টস। আপনি এটাকে প্রমাণ করে দেখাবেন যে ছেলেদের চেয়ে বেশিরভাগ মেয়েরাই পড়াশোনায় মনোযোগী হয়। এটা যদি আপনি প্রমাণ করে দেখাতে পারেন, দেন দ্য স্টুডেন্টস উইল বি সাইলেন্ট। ছাত্রছাত্রীরা তখন চুপ করবে এবং এই সিচুয়েশনকে আপনি এভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো সি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তারপর ডি অপশন আর আমরা দেখব না। এবার কোয়েশ্চেন নাম্বার 10 দেখি। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন দ্যাট টিচার ক্যান মেক ইন দ্য ক্লাসরুম? ক্লাসরুমে করতে পারেন এমন সবচেয়ে ভালো কাজ, ভালো কন্ট্রিবিউশন কি? সেট হাই অ্যাচিভমেন্ট লেভেল। হাই অ্যাচিভমেন্ট লেভেলকে সেট করা টিচারের সবচেয়ে ভালো কন্ট্রিবিউশন হতে পারে না। ডেভেলপ ইন্টারেস্ট ইন দ্য লেসন, পাঠের মধ্যে ইন্টারেস্ট বৃদ্ধি করা শিক্ষকের এক কন্ট্রিবিউশন অবশ্যই হতে পারে, তবু এর চেয়ে আরও উপযুক্ত কোনো অপশন আছে কি না দেখুন। ইম্পার্ট নলেজ অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট নলেজ অবশ্যই ইম্পার্ট করতে হয়। তারপর রিডিউস টেনশন অ্যান্ড মেক লার্নিং ক্রিয়েটিভ। দেখুন সাবজেক্ট নলেজ শেয়ার করা হবে না। এখন বি আর ডি এই অপশনের মধ্যে কি হবে মোস্ট লজিক্যাল? এখানে ডি হয়ে যাবে মোস্ট লজিক্যাল। যে টিচার ক্লাসরুমের মধ্যে টেনশন কম করে রাখতে পারেন, ছাত্রছাত্রীরা ফ্রিলি যেখানে ব্যবহার করতে পারে, সেটাই হলো সবচেয়ে বড় কন্ট্রিবিউশন একজন টিচারের জন্য। তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, উইথ রেসপেক্ট টু দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস all of the following are correct except ডেভেলপমেন্ট অফ স্কিল, দক্ষতার বিকাশের ক্ষেত্রে নিচের সবগুলি শুদ্ধ একটি ছাড়া, অর্থাৎ ভুলটি আপনাকে খুঁজে বের করতে হবে। স্টুডেন্ট অফ সেম মেন্টাল এজ শুড লার্ন অ্যাট দ্য সেম রেট। দেখুন যে সমস্ত স্টুডেন্টসদের এক সমান মেন্টাল এজ থাকবে তাহারা সকলে এক সমান গতিতে শিখতে পারে না, এটা ভুল এবং এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, কেননা যেটা হবে না ওটা আমাদের খুঁজে বের করতে হবে। বাকি বি অপশন বলছে দেখুন গ্রুপ ইন্টারাকশন ইনক্রিজেস দ্য স্কিলস, গ্রুপ ইন্টারাকশন স্কিলকে ইমপ্রুভ করে, ইনক্রিজ করে, এটা করে থাকে। গ্রুপ ইনস্ট্রাকশন ফ্যাসিলিটেটস দ্য লার্নিং প্রসেস, গ্রুপ ইনস্ট্রাকশন লার্নিং প্রসেসকেও ফ্যাসিলিটেট করতে পারে, এটাও কারেক্ট। আর ওয়ার্কবুকস ক্যান বি ইনভ্যালুয়েবল লার্নিং এইড, ওয়ার্কবুকস খুব গুরুত্বপূর্ণ লার্নিং এইড হতে পারে, এটাও কারেক্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, এ টিচার এক্সপ্লয়েট স্টুডেন্টস ইন ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের শোষণ করেন, এক্সপ্লয়েট করেন। ইন দিস সিচুয়েশন হোয়াট উইল ইউ ডু, এমনটা যদি আপনার বিদ্যালয়ে করেন কোনো টিচার, তখন এই পরিস্থিতিতে আপনি কি করবেন? রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, কথায় কথায় আপনি প্রিন্সিপালকে রিপোর্ট করলে কাজ চলবে না। এজ এ টিচার আপনার নিজেকেও কিছু করতে হবে। গো অন সত্যাগ্রহ এগেনস্ট দ্য টিচার, আপনি এই টিচারের এগেনস্টে আন্দোলনে নেমে যাবেন, এটা আপনি কখনো করবেন না। নট ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার, আপনি এই ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না, কোনো কিছু হস্তক্ষেপ করবেন না, কিন্তু আপনি টিচার তো আপনাকে অবশ্যই করতে হবে। অপশন ডি, গাইড দ্য টিচার টু স্টপ দিস অ্যাক্টিভিটি, আপনি ওই টিচারকে গাইড করতে পারেন যে উনি যেন এরকম অ্যাক্টিভিটি আর না করেন। ডি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসার্নড উইথ দ্য ডিউটিস অফ এ টিচার, নিচের কোনটি একজন শিক্ষকের ডিউটির বা দায়িত্বের সঙ্গে জড়িত নয়? টু পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে ছাত্রছাত্রীদের বা নিজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা শিক্ষকের অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। নট এখানে আছে, খেয়াল করবেন। তারপর বি অপশন দেখুন, টু ডিসিপ্লিন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তী আমাদের করা উচিত, এটা আমাদের ডিউটি। টু মেক মান্থলি অ্যান্ড অ্যানুয়াল রিপোর্টস, আমাদের রিপোর্ট তৈরি করতে হয় মাসিক আর বাৎসরিক, এটাও আমাদের করতে হয়। তারপর টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর এক্সামিনেশনস, ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত করতে হয়। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন, ফিডব্যাক ইজ দ্য, ফিডব্যাক মানে কি? অ্যানালাইসিস ডান বাই দ্য রিসিভার অফ দ্য কমিউনিকেটরস মেসেজ, কোনো এক কমিউনিকেশনে কমিউনিকেটর যে মেসেজ, যে সন্দেশ দেন, ওই সন্দেশকে, ওই মেসেজকে অ্যানালাইজ করা হলো ফিডব্যাক না। মেসেজ এই যেমন ভিডিওর মাধ্যমে আমি যা আপনাদের বলছি, এটাকে আপনারা অ্যানালাইজ করবেন, এটাকে ফিডব্যাক বলা হবে না। ইমিডিয়েট রিয়াকশন অফ রিসিভার, আপনারা ভিডিও দেখেই কোনো কিছু রিয়াক্ট করবেন, এটাকে ফিডব্যাক বলা হবে না।
রেসপন্স অফ রিসিভার টু কমিউনিকেটরস মেসেজ। আমি যে সন্দেশ আপনাদের দিচ্ছি, যে মেসেজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি, এটা আপনারা রিসিভ করে, এটা আপনারা বুঝে যে রেসপন্স করবেন, যে উত্তর দিবেন, এটা হবে ফিডব্যাক। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, a teacher engages his or her learners in brainstorming before beginning a new lesson. The purpose behind this is, একজন টিচার একটি নতুন পাঠ শুরু করার পূর্বে ছাত্রছাত্রীদের ব্রেইনস্টর্মিং করে থাকেন, অর্থাৎ কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করে থাকেন। আর এই কোয়েশ্চেনগুলি জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের চিন্তা করতে দেওয়া, ছাত্রছাত্রীদের ব্রেইনস্টর্মিং করা। তো এই কাজের পিছনে কারণ কি? অপশনে এনার্জাইজ দ্য লার্নার্স, এ ধরনের প্রশ্ন করলে কি ছাত্রছাত্রীদের শক্তি বর্ধিত হয়? না। রিডিউস দ্য মনোটোনি ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে যে বিরক্তির ভাব আছে এটাকে দূর করার জন্য কি এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়? দেখুন, এটা হবে না, কেননা ক্লাস এখনও শুরু হয়নি, নতুন পাঠ শুরু হয়নি। তো এটা তো আমরা কাট করে দিলাম। অপশন সি, অ্যাসেস দ্য প্রিভিয়াস নলেজ অফ লার্নার্স, শিক্ষার্থীদের প্রিভিয়াস নলেজকে চেক করার জন্য এ ধরনের কোয়েশ্চেন, এ ধরনের ব্রেইনস্টর্মিং প্রসেস ব্যবহার করা হয়। সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 এবার দেখুন, এ টিচার আস্কস দ্য লার্নার্স টু থিঙ্ক অফ আইডিয়াস কুইকলি অ্যাবাউট দ্য টপিক গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড অলসো আস্ক দ্যাম টু নোট ডাউন দেয়ার আইডিয়াস ইন এ নোটবুক। একজন শিক্ষক ছাত্রছাত্রীদের গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে চিন্তা করতে, ভাবতে বললেন, এবং উনি আরও বললেন যে ওরা যে সমস্ত কিছু ভাববে এটা যেন ওরা কোনো এক নোটবুকে লিখে রাখে। শি অর হি ইজ ফোকাসিং অন, এখন শিক্ষক এখানে কিসের উপর ফোকাস করছেন আপনাকে বলতে হবে। অপশানে নোট মেকিং, দেখুন এ ধরনের কোনো কিছু চিন্তা করে লেখাকে কি নোট মেকিং বলা হয়? না, এটা কাট করে দিলাম। ড্রিল, এখানে দেখুন শুধুমাত্র শিক্ষক কোনো কিছু করাচ্ছেন না রিপিটেডলি, এখানে ছাত্রছাত্রীরা থিঙ্কিং করবে, ভাববে, ঠিক আছে, আর তারপর ওরা লিখবে, তো এটা তো ড্রিল হবে না। অপশান সি বলছে জার্নাল রাইটিং, এখানে ছাত্রছাত্রীরা কোনো ম্যাগাজিনের জন্য, কোনো নিউজ পেপারের জন্য কোনো রিপোর্ট, প্রতিবেদন লিখছে না, তো এটাকে আমরা জার্নাল রাইটিং বলতে পারি না। অপশন ডি বলছে ব্রেইন স্টর্মিং, এটাকে বলা হয় ব্রেইন স্টর্মিং। এ ধরনের যে কাজ আমরা করে থাকি নতুন পাঠ শুরু করার পূর্বে, এ ধরনের যে কোয়েশ্চেন আমরা জিজ্ঞাসা করে থাকি এটাকে বলা হয় ব্রেইন স্টর্মিং। দেয়ারফর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 এবার দেখুন, টিচিং ইন মিনিয়েচার হোয়ার ইট ইজ scaled down in size in the class time and task with focus on a specific teaching skill is called, যখন কম ছাত্রছাত্রীদের পাঠদান করার জন্য এবং কম অ্যাক্টিভিটি দিয়ে পাঠদান করার জন্য ছোট্ট ক্লাসরুমে দেওয়া হয় তখন এটাকে বলা হয় মাইক্রো টিচিং। মনে রাখবেন, আপনারা যখন বিএডে অ্যাডমিশন নিয়ে নেবেন তখন আপনাদেরও এমন টিচিং প্র্যাকটিস করানো হবে, এবং পিছনে অবজারভার বসে আপনাকে অবজার্ভ করবেন, আপনার মেন্টর আপনাকে যাচাই করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, এ টিচার ক্যান মেক এ ক্লাসরুম টিচিং মোর ইফেক্টিভ বাই, একজন টিচার, একজন শিক্ষক ক্লাসরুম টিচিংকে আরও প্রভাবশালী করতে পারেন কিসের মাধ্যমে? দেখুন, প্রোভাইডিং মোর হোমওয়ার্ক টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে বেশি বাড়ির কাজ দিয়ে, বেশি বাড়ির কাজ দিলে ইফেক্টিভ টিচিং হয় না, মনে রাখবেন। আস্কিং কোয়েশ্চনস ইমিডিয়েটলি আফটার দ্য ক্লাস রিলেটেড টু দ্য লেকচার গিভেন, এখানে দেখুন লেকচার গিভেন অর্থাৎ লেকচার মেথড প্রয়োগ করে এখানে টিচার পাঠদান করছেন। তো লেকচার মেথডকে আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি বা ইনক্লুসিভ এডুকেশনে বা প্রোগ্রেসিভ এডুকেশনে আমরা স্থান দেব না, কেননা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে শিশুদেরকে মাথায় রেখে যে সমস্ত মেথড ইউজ করা হয় এগুলিকে প্রাধান্য দেওয়া হয়। তো এটা আনসার দেব না, কিন্তু আনসার কিতে আমি এটাকে কারেক্ট আনসার দেখে এই কোয়েশ্চেনের আনসার বি দিয়েছিলাম, কিন্তু এখন আমি স্টাডি করে এবং নিজের আমি ওপিনিয়ন এখানে শেয়ার করছি। তারপর অপশন সি বলছে স্টপিং দ্য স্টুডেন্টস আফটার দ্য স্কুল আওয়ার অ্যান্ড হ্যাভিং ডিসকাশন উইথ দেম, আপনি স্কুল আওয়ারের পর, স্কুল ছুটি হওয়ার পর ছাত্রছাত্রীদের বসিয়ে রাখবেন আর তাদের সঙ্গে ডিসকাশন করবেন। এভাবে করলে আপনি কোনো লাভ হবে না, কেননা এভাবে করার ফলস্বরূপে ছাত্রছাত্রীদের মনোযোগ কেন্দ্রীভূত থাকবে না। সমস্ত দিন ওরা বিদ্যালয়ে ছিল, এরপরও আপনি যদি বসিয়ে রাখেন তাহলে কাজ করবে না, এটা ফলপ্রসূ হবে না। অপশন ডি বলছে টেলিং স্টুডেন্টস ইফ দে হ্যাভ নট আন্ডারস্টুড দ্য লেসন ইউ উইল টিচ দ্য লেসন ওয়ান্স এগেইন, আপনি এমনটা অবশ্যই করতে পারেন, আপনি তাদের বলতে পারেন যে তাহারা যদি এই লেসনকে বুঝতে না পারে তাহলে আপনি আবার ওদেরকে বুঝিয়ে দেবেন। তো ডি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নেক্সট কোয়েশ্চেন দেখুন,
স্টুডেন্টস আর ইনফ্লুয়েন্সড দ্য মোস্ট বাই, ছাত্রছাত্রীরা কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? এই কোয়েশ্চেনের আনসার আপনারা ফ্রেন্ড দিতে পারেন, অনেকে আবার লিডার দিতে পারেন, অনেকে আবার বলবেন যে পিয়ারদের দ্বারা বেশি প্রভাবিত হয়, ফ্যামিলি মেম্বারের দ্বারা বেশি প্রভাবিত হয়, তারপর সিবলিং প্যারেন্টসদের দ্বারা বেশি প্রভাবিত হয়। কিন্তু অনেক রিসার্চ করে পাওয়া গেছে যে স্টুডেন্টস বেশিরভাগ টিচারের দ্বারা প্রভাবিত হয়, তো টিচার হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 20, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান হেল্প স্টুডেন্টস টু লার্ন ডিপলি অ্যান্ড অ্যাট আটমোস্ট স্পিড? নিচের কোনটি ছাত্রছাত্রীদের সবচেয়ে গভীরভাবে শিখতে এবং দ্রুতগতিতে শিখতে সাহায্য করে? রিডিং পঠন, তারপর রাইটিং, তারপর অবজার্ভিং, তারপর লিসেনিং। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অবজার্ভিং। অবজারভেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ডিপলি এবং কুইকলি শিখতে পারে। এবার আমরা আনসার করব কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন, অর্থাৎ সেকশন বি এর। কোয়েশ্চেন নম্বর 21 দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রপোজেস দ্যাট লার্নিং শুড বি। 2020 এর যে নতুন শিক্ষানীতি কি প্রপোজ করেছে, কি প্রস্তুতি বা প্রস্তাব দিয়েছে যে শিক্ষা কীরকম হবে? রিকল বেসড মানে ক্র্যামিং বেসড মানে মুখস্থবিদ্যার উপর হবে না, এটা বলেনি। তারপর টেক্সট বুক সেন্ট্রিক, পাঠ্য বইয়ের উপর আধারিত থাকবে, এটাও বলেনি। তারপর এক্সপেরিয়েন্সিয়াল, অভিজ্ঞতা ভিত্তিক, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, আজ আমি খুব কম সময় নিয়ে 50টি কোয়েশ্চেন আলোচনা করব ফ্রেন্ডস। ভিডিওটি আপনাদের সকলের জন্য লাস্ট মিনিট প্রিপারেশনের খুব উপকার করবে। হুইচ ইজ দি অ্যাপেক্স ইনস্টিটিউশন ইনভলভড ইন প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অফ টিচার এডুকেশন ইন দ্য কান্ট্রি? টিচার এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে অ্যাপেক্স বডি হিসাবে নিচের কোনটি কাজ করে থাকে? ইউজিসি, তারপর এনসিটি, তারপর এনসিইআরটি আর সিআই। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ এনসিটিএ, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। টিচিং প্রফেশনের যে ট্রেনিং হয় টিচার এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ বডি। তারপর কোয়েশ্চেন নম্বর 23, প্রগ্রেসিভ এডুকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস? নিচের কোন স্টেটমেন্টের সাথে প্রগ্রেসিভ এডুকেশন জড়িত? অপশান এ, টিচার্স আর দি অরিজিনেটার্স অফ ইনফরমেশন অ্যান্ড অথরিটি। শিক্ষক শুধুমাত্র ইনফরমেশনের আবিষ্কর্তা এবং ক্ষমতার আবিষ্কর্তা, দিস ইজ নট রাইট। অপশন বি, নলেজ ইজ জেনারেটেড থ্রু ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কোলাবোরেশন। নলেজ ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে অ্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে ক্রিয়েট হয় অ্যাকর্ডিং টু প্রোগ্রেসিভ এডুকেশন। দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন অর আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 24, দ্য চাইল্ড সেন্টার্ড এডুকেশন ইনভলভস। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কি থাকে? হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস, তারপর চিলড্রেন সিটিং ইন এ কর্নার, এটা হবে না। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস হবে, কেননা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে কর্মভিত্তিক শিক্ষা অর্থাৎ অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে, তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর সি বলছে লার্নিং ইন রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, রেস্ট্রিক্টেড পরিবেশের মধ্যে শিক্ষা হবে না, এটা বলেনি প্রগ্রেসিভ এডুকেশন। তারপর অ্যাক্টিভিটিস দ্যাট ডু নট ইনক্লুড প্লে, এমন অ্যাক্টিভিটি করা হবে বিদ্যালয়ে যে অ্যাক্টিভিটির মধ্যে খেলা শামিল থাকবে না, এটাও বলা হয়নি। দেয়ারফর এ হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 25, দ্য ল্যাব স্কুলস অ্যাডভোকেটেড বাই জন ডিউই আর এক্সাম্পলস অফ। জন ডিউই ল্যাব স্কুলের কথা বলেছিলেন, এই ল্যাব স্কুল কি শিক্ষার সাথে জড়িত বা কোন স্তরীয় শিক্ষার সাথে জড়িত? ফ্যাক্টরি স্কুল বলে কোনো স্কুল নেই। প্রগ্রেসিভ স্কুলস, তারপর পাবলিক স্কুলস, তারপর কমন স্কুলস। দ্য কারেক্ট আনসার উইল বি প্রগ্রেসিভ স্কুলস। প্রগ্রেসিভ এডুকেশনের সাথে জন ডিউই জড়িত এবং উনি যে ল্যাব স্কুলের কথা বলেছিলেন এটা প্রগ্রেসিভ স্কুলের অন্তর্ভুক্ত। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য ওয়ার্ড কম্পালসারি ইন দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009 মিনস। 2009-এর যে RTE অ্যাক্ট, এটার মধ্যে কম্পালসারি কথার অর্থ কি? দেখুন, প্যারেন্টস আর কম্পালসরিলি ফোর্সড টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল টু অ্যাভয়েড পিউনিটিভ অ্যাকশন। ছাত্রছাত্রীদের অবশ্যই পাঠাতে হবে বিদ্যালয়ে, নইলে তাদের অভিভাবকদের কি করা হবে? শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেনি। কম্পালসারি এডুকেশন উইল বি ইম্পার্টেড থ্রু কন্টিনিউয়াস টেস্টিং। কন্টিনিউয়াস টেস্টিংয়ের মাধ্যমে কম্পালসারি এডুকেশন বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথাও বলেনি RTE অ্যাক্ট 2009। তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট উইল এনশিওর অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স অ্যান্ড কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশন।
এলিমেন্টারি এডুকেশনের মধ্যে কতজন ছাত্র আসবে, কাদের অ্যাডমিশন হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, এদের অ্যাটেন্ডেন্স অবজার্ভ করে রাখবে, স্টোর করে রাখবে, তারপর তাদের এলিমেন্টারি এডুকেশন পূর্ণ হচ্ছে কিনা সেটাও এনশিওর করবে। কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না, এটা করবে স্টেট গভর্নমেন্ট। তারপর দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টস উইল এনশিওর অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স অ্যান্ড কমপ্লিশন অফ এলিমেন্টারি এডুকেশন। এটা আরটি অ্যাক্ট বলেছে যে উপযুক্ত সরকার এগুলি করবে, অর্থাৎ স্টেট লেভেল যে সরকার থাকবে স্টেটের, সেই স্টেট গভর্নমেন্ট করবে। স্টেট গভর্নমেন্ট নিজে করবে না, ডিস্ট্রিক্ট লেভেলের যে অথরিটিস থাকে এদেরকে দিয়ে করাবে। তো ডি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। Question number about 27. Which of the following statement is not true in relation to RTE 2009? Not true. নিচের কোনটি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর ক্ষেত্রে কারেক্ট নয়? নেগেটিভ অর্থে আনসার বের করবেন। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ ইন্ডিয়া ইন দ্য 6 to 14 এজ গ্রুপ, অবশ্যই এটা কারেক্ট। 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষাদান করা হবে বিনামূল্যে এবং বাধ্যতামূলক, এটা আরটি অ্যাক্ট 2009 বলেছে। 200 স্কুল ওয়ার্কিং ডেজ অফ টিচিং লার্নিং আওয়ার্স, শিশুদের জন্য থাকবে কমপক্ষে 200 দিনের বিদ্যালয়ে যাওয়ার বাধ্যতামূলক, তো এটাও আরটি অ্যাক্ট বলেছে। অপশান সি 300 ইনস্ট্রাকশনাল আওয়ার্স ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 500 আওয়ার্স ফর আর্লি ম্যাথমেটিক্স, 500 ঘন্টার ইনস্ট্রাকশনাল আওয়ার অর্থাৎ ক্লাস হতে হবে ভাষার, আর 300 ঘন্টার হতে হবে, আর 500 ঘন্টার ক্লাস হতে হবে ম্যাথমেটিক্সের। এটা কিন্তু বলেনি আরটি অ্যাক্ট, তাই এই প্রশ্নের সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর পিউপিল টিচার রেশিও 30:1 হতে হবে, এটা রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে। কে করে আনসার হলো আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 28. When did the Union Cabinet approve the new National Education Policy 2020? তো the correct answer will be option B 29 জুলাই 2020 নতুন এডুকেশন পলিসি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 29. Which national policy on education recommended compulsory computer education in schools? বিদ্যালয়ে কম্পিউটারের বাধ্যতামূলক শিক্ষা কোন এডুকেশন পলিসি বলেছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি এনপিএ 1986 কম্পিউটার এডুকেশনের কথা বলেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 30. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দি এইম অফ ভোকেশনালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন স্কিম? ভোকেশনালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন স্কিমের নিচের কোনটি উদ্দেশ্য নয় আপনাকে বলতে হবে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি টিচিং অফ ভোকেশনাল স্কিল টু সেকেন্ডারি স্কুল গার্লস অনলি টু এনহ্যান্স দেয়ার এমপ্লয়েবিলিটি। কেননা এই স্কিম শুধুমাত্র মেয়েদের এমপ্লয়েবিলিটি বৃদ্ধি করার কথা বলেনি, এটা সকলের এমপ্লয়েবিলিটি বৃদ্ধি করার কথা বলেছে, তাই সি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 এবার দেখুন, এখন জেনারেল ইংলিশ থেকে কোয়েশ্চেন। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। নিচে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলির মধ্যে কোন সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট আপনাকে বলতে হবে। দ্য কারেক্ট আনসার উইল বি অপশন বি neither of them was present there. neither দুইয়ের মধ্যে কেউই নয়, আর either দুইয়ের মধ্যে উভয়ই বোঝাতে ব্যবহার করা হয়। তো এখানে was হবে কারেক্ট, এখানে আর আছে, তারপর এখানে কিছু নেই, এটা কারেক্ট হবে না, এখানে ওয়ার আছে, এটাও কারেক্ট হবে না। এবার কোয়েশ্চেন নাম্বার 32. নেতা উইল ফিল মাচ বেটার ইফ শি গেটস সাম রেস্ট হয়ে যাবে কারেক্ট অপশন, কেননা এটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 33. রাধিকাস অ্যাটিটিউড ড্যাশ বিজনেস ক্যান নট বি ডাউটেড। এখানে ফর হয়ে যাবে কারেক্ট আনসার। কোনো সাবজেক্টের উপর জ্ঞানের কথা যদি বলা হয়, কোনো কিছুর উপর বিশেষ দক্ষতার কথা বলা হয়, তখন ফর ব্যবহার করা হয়, আর এটার বাংলা অর্থ হলো জন্য। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, সিলেক্ট দি অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। নিচের এই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করলে কি হবে? গিভ দ্য চাইল্ড এ নারিশিং ডায়েট, এটাকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি দেন ইট উইল বি দ্য চাইল্ড শুড বি গিভেন এ নারিশিং ডায়েট। অপশন এ হবে কারেক্ট আনসার। Question number 35. Select the correct indirect form of the given sentence. Pramod said to me, the kid you met at the school is my son. এটাকে indirect speech এ convert করলে কি হবে? এটাকে যদি আমরা indirect narration এ চেঞ্জ করি তখন এটা হয়ে যাবে Pramod told me that the kid I had met at the school was his son.
ডি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং টু কাট ওয়ানস কোট অ্যাকর্ডিং টু ওয়ানস ক্লথ। এটার অর্থ কি? এটা হলো ফ্রেজ ইডিয়ম থেকে আসা কোয়েশ্চেন। তো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, টু লিভ উইদিন ওয়ানস মিনস টু কাট ওয়ানস কোট অ্যাকর্ডিং টু ওয়ানস ক্লথ। কথার অর্থ হলো নিজের কাছে যা যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, এটা আর কি। তারপর কোয়েশ্চেন নাম্বার 37 দেখুন, সিন্স আওয়ার প্ল্যান্স আর অ্যামরফাস উই শ্যাল সেন্ড ইউ দ্য ডিটেইলড প্রোগ্রাম অ্যাট এ লেটার ডেট। হোয়াট ইজ মিনিং অফ দ্য ইটালিক ওয়ার্ড? ইটালিক ওয়ার্ড এখানে অ্যামরফাস। অ্যামরফাস এই শব্দের অর্থ কি? মানে এখানে সিনোনিম বাইর করার জন্য বলা হয়েছে। তো অ্যামরফাস কথার অর্থ হলো নিরাকার, এখনও কোনো শেপ নেই এমন আর কি। ইমপ্র্যাকটিক্যাল হবে না, কেননা ইমপ্র্যাকটিক্যাল মানে যা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আর প্রহিবিটিভ কথার অর্থ হলো বাধাদায়ক বা প্রতিষেধক। তো অ্যামরফাস কথার অর্থ প্রতিষেধক নয়। ইনিমিক্যাল বা আইনিমিক্যাল এটার অর্থ হলো প্রতিকূল বা ক্ষতিকারক, এটাও হবে না। এখানে ফর্মলেস হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা অ্যামরফাস কথার অর্থ হলো নিরাকার আর ফর্মলেস কথার অর্থ হলো নিরাকার। কোয়েশ্চেন নাম্বার 38 দেখুন, হিজ ফাদার ইজ এ ম্যান অফ এক্সট্রাভ্যাগেন্ট। এখানে এক্সট্রাভ্যাগেন্ট কথার অ্যান্টোনিম কি হবে আপনাকে বলতে হবে। এক্সট্রাভ্যাগেন্ট মিনস কি এটা আপনাকে জানতে হবে। এক্সট্রাভ্যাগেন্ট মানে হলো যে আয় না বুঝে খরচ করে, অসংযত বা অমিতব্যয়ী। তো এর বিপরীত হয়ে যাবে, দেখুন কি হবে, সেন্সিবল হবে কি? সেন্সিবল কথার অর্থ হলো বিচক্ষণ। কেয়ারফুল কথার অর্থ হলো যে সাবধানতা অবলম্বন করে। ইকোনমিক্যাল যে হিসাব করে চলে। ব্যালেন্সড যে ব্যালেন্স করে চলে। তো এখানে সি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এক্সট্রাভ্যাগেন্ট হলো অমিতব্যয়ী আর ইকোনমিক্যাল হলো মিতব্যয়ী। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, দ্য প্যান ইজ মাইটিয়ার দ্যান দ্য সোয়ার্ড। এখানে এই যে লাইন, এটার অর্থ হলো যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শিক্ষা তলোয়ারের চেয়েও শক্তিশালী। এখানে ফিগার অফ স্পিচ কি ব্যবহার করা হয়েছে? এখানে পেন দিয়ে দেখুন শিক্ষাকে, এডুকেশনকে দর্শানো হচ্ছে। এভাবে যদি একটি অবজেক্ট দিয়ে এমন এক ডিপ বস্তুকে বোঝানো হয়, ডিপ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে বোঝানো হয়, তখন এটাকে মেটোনিমি বলা হয়। এটার বাংলা অর্থ হলো লক্ষণা বা বাক্য অলঙ্কার বিশেষ আর কি। তো ডি হবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 40, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু মেক আপ ফর লস্ট টাইম। যা হারিয়েছিলাম আমরা সেটার জন্য আমরা পরিশ্রম করেছিলাম। টার্ন দ্য সেন্টেন্স ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করি তখন কি হবে আপনাকে বলতে হবে। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তিত করি তখন এটা হয়ে যাবে, উই ওয়ার্কড হার্ড অ্যান্ড মেক আপ দ্য লস্ট টাইম। তারপর জেনারেল নলেজের 10টি কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 41, ওয়াটারলু ইজ লোকেটেড ইন। ওয়াটারলু কোথায় অবস্থিত? ওয়াটারলু ইজ লোকেটেড ইন বেলজিয়াম। অপশন বি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, রিসেন্টলি হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অ্যান্টোনিও কস্টা। তারপর কোয়েশ্চেন নাম্বার 43, নবোদয় বিদ্যালয় ইজ অ্যাফিলিয়েটেড টু সিবিএসই। এখানে সিবিএসই হবে কারেক্ট আনসার। নবোদয় বিদ্যালয় সিবিএসইর সাথে অ্যাফিলিয়েটেড বা জড়িত। তারপর কোয়েশ্চেন নাম্বার 44, হু অ্যামাং দ্য ফলোয়িং ফরেনার্স ওয়াজ দ্য ফার্স্ট ভিজিট টু ইন্ডিয়া। নিচের কোন বিদেশি পরিব্রাজক প্রথমবার ভারতবর্ষে এসেছিলেন? মেগাস্তিনিস হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 45, দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। ইন্ডিয়া ভারতবর্ষে যত মনিটারি পলিসি ফর্মুলেট করা হয়, ডিজাইন করা হয়, এর সবগুলি করে থাকে আরবিআই, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর কোয়েশ্চেন নাম্বার 46, ইন ইন্ডিয়া ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভড অন। কত তারিখে ভারতে ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করা হয়? এটা 28 ফেব্রুয়ারিতে করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 47, দ্য ফার্স্ট মুসলিম রুলার ইন ইন্ডিয়া ওয়াজ। দ্য ফার্স্ট মুসলিম রুলার ইন ইন্ডিয়া ওয়াজ মোহাম্মদ ঘোরি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 48, অ্যারেঞ্জ দ্য ন্যাশনাল পার্কস অফ আসাম কারেক্টলি ইন অর্ডার টু ডিসেন্ডিং সাইজ। আসামে যে সমস্ত ন্যাশনাল পার্কস রয়েছে এই ন্যাশনাল পার্কগুলির আকার অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে অধক্রমে সাজাতে হবে। তো অধক্রমে যদি আমরা সাজাই তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। মানস, তারপর কাজিরাঙ্গা, তারপর ডিব্রু সৈখোয়া, তারপর নামেরি, তারপর ওরাং।
ঊর্ধ্বক্রমে যদি করি তাহলে কি হবে, ঠিক উল্টা হবে। ঠিক আছে, তারপর এসসিইআরটি আসাম অ্যাজ এ স্টেট কাউন্টার পার্ট অফ এনসিইআরটি ওয়াজ এস্টাবলিশড ইন, মানে আসামের যে এসসিইআরটি এটা কখন এস্টাবলিশ করা হয়েছে, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1985। আপনারা ডাউটে থাকবেন না, 1985-এ আসামে এসসিইআরটি স্থাপিত হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 50, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেস ইন আসাম? আসামের মধ্যে সর্বোচ্চ পর্বতমালা কি? আসামের মধ্যে সর্বোচ্চ পর্বতমালা হলো বরাইল রেঞ্জ, বরাইল পর্বতমালা। বি হয়ে যাবে কারেক্ট আনসার। Friends, this is the end of today's video. Thank you so much.